রাত তখন গভীর থেকে গভীরতর। প্রকৃতির সবকিছুই যেন ঢেকে গিয়েছে এক অশুভ নীরবতায়। আজ আকাশের চাঁদও যেন লুকিয়ে আছে ভয়ে। কেবল ধান ক্ষেতের ভেতরে পিচ্ছিল আলপথ ধরে দ্রুত পায়ে হেঁটে চলেছেন সন্দীপ, যার প্রতিটি পদক্ষেপে মিশে আছে পাপের তীব্র ভার এবং মৃত্যুর শীতলতা। তার চোখে মুখে এক ভয়ানক আতঙ্ক, আর সম্পত্তির লোভে জন্ম নেওয়া এক ঠান্ডা নারকীয় দৃঢ়তা, যে একটু আগেই একটা ভারী স্যাঁতস্যাঁতে বস্তা নিয়ে ঝোপঝাড়ে লুকিয়ে রেখেছে। এই বস্তার ভেতরেই রয়েছে তার সদ্য খুন করা নিথর স্ত্রীর দেহ। সে মাত্র কয়েক ঘন্টা আগেই সম্পত্তির লোভে তার শ্বশুরকে খুন করেছিল, আর তার স্ত্রী সেই ভয়াবহ দৃশ্য দেখে ফেলায় পাপের প্রমাণ মুছে ফেলতে তাকেও নির্মমভাবে সরিয়ে দিয়েছে। সে এখন এই আলপথ ধরে দ্রুত এগোচ্ছে বাড়ির দিকে। তার শ্বাস প্রশ্বাস দ্রুত চলছে। মনে হচ্ছে যে কোনো মুহূর্তেই তার পাপের রহস্য ফাঁস হয়ে যাবে। কিন্তু সেই মুহূর্তেই তার আতঙ্কিত পিঠের দিকে লক্ষ্য করে এক অপরিচিত কণ্ঠস্বর তাকে থামিয়ে দেয়। বাতাস যেন সেই কণ্ঠস্বর শুনেও কেঁপে ওঠে। তাকে মিথ্যে বলেছিল সন্দীপ। এই যে, কে যায় এত রাতে ধান ক্ষেতের ভেতর দিয়ে? সন্দীপ না? তুমি এত রাতে এই নিষিদ্ধ পথে কি করছো? দাঁড়াও। রঞ্জন, তুমি রঞ্জন না? তুমি এত রাতে এই পথে কেন? আমি তো তোমায় দেখতেই পাইনি। তা তুমি এখানে কি করছো? আমি তো কেবল নদীর ঘাট থেকে ফিরছিলাম, কিন্তু তুমি এত দ্রুত হাঁটছো কেন? দেখছি তো একটু আগে ঝোপের মধ্যে থেকে বের হলে। দেখে তো মনে হচ্ছে তুমি ভয়ে কাঁপছো। তোমার মুখ ফ্যাকাশে কেন? ও, এটা এটা তো কিছু পুরনো পোশাকের। আসলে আমি পাশের গ্রামের মেলা থেকে ফিরছিলাম। মেলা শেষ হতে অনেক দেরি হলো, তাই ভাবলাম সময় বাঁচানোর জন্য সংক্ষিপ্ত পথ হিসেবে এই আলপথই বেছে নিই। আমার শরীরটা খারাপ লাগছে, তাই দ্রুত ফিরতে চাই। মেলা? এই গভীর রাতে মেলা? আর এই বস্তায় পোশাক? পোশাক তো এত ভারী হওয়ার কথা নয়। দেখলাম তোমার কাঁধ নুয়ে পড়ছিল। আর তোমার স্ত্রীকেও তো দেখলাম না মেলায়। সে কি তোমার সঙ্গে ছিল না, নাকি সেও অসুস্থ? সে সে তো অসুস্থ, বাড়িতে ঘুমিয়ে পড়েছে। তুমি বরং নিজের পথ দেখো রঞ্জন। হ্যাঁ, এত কৌতূহল ভালো নয়। তুমি কি আমাকে চোর ভাবছো নাকি খুনি ভাবছো? তোমার এত কিসের আগ্রহ? ঠিক আছে, এত রেগে যাচ্ছ কেন? আমি তো শুধু সহজ প্রশ্ন করছিলাম। গ্রামের লোক হিসেবে এইটুকু তো জানার অধিকার আমার আছে। আর হ্যাঁ, সাবধানে যেও। তোমার অস্বাভাবিক দ্রুত হাঁটা দেখে কেবল সন্দেহ হলো। তুমি যাও, আমি আসছি। আর কাউকে আমার কথা বলবে না। যদি বলো তাহলে কিন্তু তোমার ভালো হবে না। সন্দীপ হাঁপ ছেড়ে বাঁচল। সে জানে রঞ্জন তাকে খুব ভালোভাবেই লক্ষ্য করেছে এবং তার মনে সৃষ্টি হয়েছে সন্দেহ। আর মিথ্যা বানানো কথা কতটা সত্যতা রয়েছে তার যেন সন্দেহ রয়েছে মনে। সন্দীপ দ্রুত গ্রামের দিকে হাঁটা শুরু করেন। তার মনে তখন আরও এক নতুন অপরাধবোধের জন্ম দেয়। সে একজন নির্দোষকে মিথ্যে বলেছে এবং রঞ্জন তার জীবন্ত সাক্ষী। এই দৃশ্যটি অলন্দপুরের ভয়ঙ্কর গল্পের প্রথম সূত্রপাত ঘটায়। গ্রামের প্রাচীন বটতলা তখন গভীর অন্ধকারে ঢাকা। বটগাছের বিশাল পুরানো ডালপালা যেন জাল বুনছে ছায়ায়। বটগাছের শিকড়ে আছেন গ্রামের পাগল প্রান্তন,
যার চোখে মুখে এক অদ্ভুত রহস্য। সে যেন অন্য কোনো জগৎ দেখতে পায়। সে যেন এই গ্রামের প্রতিটি পাপ, প্রতিটি মৃত্যু দেখতে পায়। তার পাশের পথ দিয়ে হেঁটে যাচ্ছিল যতীন্দ্র। গ্রামের একজন সহজ সরল কিন্তু কিছুটা অহংকারী মানুষ। তার মনে তখন তার বন্ধুর কাছে যাওয়ার তাড়া। জলের ধারা, লালের নেশা, আজকে রাতে মৃত্যু হবে কারো। যতীন্দ্র, যতীন্দ্র, তুমি যেও না, ফিরে যাও, ফিরে যাও। বিপদ আসছে তোমার, বিপদ আসছে তোমার দিকে। এই প্রান্তন, কি হয়েছে তোর? এত রাতে কি সব আবল তাবল বলছিস? তুই তো সবসময় পাগলামি করিস। আমি বাড়ি ফিরছি না, বন্ধুর কাছে জরুরি কাজে যাচ্ছি রে। না, যেও না, আমি সব দেখতে পাচ্ছি। আজ মৃত্যু তোমার দরজায় অপেক্ষা করছে। তুমি আজ মারা যাবে। লাশের তীব্র গন্ধ পাচ্ছি, যা তোমার গায়ে লাগবে। আরে রাখ তোর পাগলামি। লাশের গন্ধ? আমি তো কোনো লাশ দেখছি না রে। এই গ্রামে আজকাল তো ভূত প্রেত দেখা যায় না। আমি যাবই, আমার এক বন্ধুর সাথে জরুরি কাজ আছে। শোনো, আমি জানি, আমি জানি তুমি আজ একজনকে দেখবে, বস্তায় কিছু নিয়ে হেঁটে যাচ্ছে। তুমি তাকে সন্দেহ করবে, আর সেই সন্দেহই তোমাকে নিয়তির দিকে ঠেলে দেবে। সেই পথ তোমার মৃত্যুর পথ। এই প্রান্তন, প্রান্তন ছেড়ে দে। ও তোর এসব অলৌকিক কুসংস্কার আর মিথ্যে ভবিষ্যৎবাণী, এসব আমি বিশ্বাস করি না। আমি যাবই, তুই বরং তোর নিজের ভূতেদের নিয়ে থাক। না 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 না, তুমি মারা যাবে, তোমার মৃত্যু হবে। সেই বস্তা তোমার জীবন কেড়ে নেবে, এক্ষুনি তোমাকে ছাড়বে না। মিলিয়ে নিও। বাঁচতে চাইলে আমার কথা শোনো, 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 আমার কথা শোনো। যেতেই হবে। তোর মতো পাগলের কথা শুনলে আমার বাড়ি ফেরা হবে না। এই সাবধানে থাকিস, তোর গল্পগুলো কাল সকালে শুনবো। যতীন্দ্র অহংকার নিয়ে হেসে চলে গেল। সে জানত না পাগল প্রান্তনের এই পাগলামি আসলে এক ভয়ঙ্কর অনিবার্য সত্যের পূর্বাভাস ছিল। তার এই অহংকারী অবজ্ঞায় তাকে এক নির্মম অপ্রত্যাশিত মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। ঠিক যেমনটা বলেছিল প্রান্তন, তার নিয়তি তাকে ঘাটের দিকে টেনে নিয়ে যায়, যেখানে যোগ হতে চলেছিল আরও লাশ। পরের দিন সকালে গ্রামের নদীর ঘাটে বসে আছেন রেণু আর চন্দন। তাদের চোখে মুখে ভয়াবহ আতঙ্ক। তারা সবেমাত্র ধান ক্ষেতের পাশের সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে এসেছে। তাজা রক্তের দাগ এবং আলপথের মাটি খুঁড়ে বের করা একটি অর্ধেক পোঁতা বস্তা। এই খবর মুহূর্তের মধ্যেই গ্রামে হাহাকার সৃষ্টি করে ছড়িয়ে পড়েছে। যেন প্রতিটি বাতাসেই সেই রক্তের গন্ধ আর মৃত্যুর শীতলতা। চন্দন, তুমি রক্তগুলো দেখেছো? ধান ক্ষেতের আলপথে এত রক্ত! নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর নৃশংস কিছু ঘটেছে। এটা মানুষের রক্ত, আমি নিশ্চিত। হ্যাঁ রেনু, রক্ত আমি দেখেছি। সেটা মানুষের তাজা রক্ত। আর বস্তাটা তো অর্ধেক মাটিতে পোঁতা ছিল। আর বস্তার ভেতরে হ্যাঁ, ওই বস্তার ভেতরেই লাশ ছিল। সবাই বলছে এটা নাকি সন্দীপের স্ত্রীর লাশ। কিন্তু সে তো বড় ভালো মেয়ে ছিল, কেন তাকে এমন পরিণতি বরণ করতে হলো? সন্দীপ তার স্ত্রী? কিন্তু সন্দীপ তো ভালো মানুষ ছিল, সে কেন এমন করবে?
সবাই তো বলে তার স্ত্রীর বাবাও নাকি কিছুদিন আগে খুন হয়েছিল তার সম্পত্তির জন্য। সম্পত্তি, এই সম্পত্তির লোভে মানুষ এখন রক্ত পিপাসু হয়ে গিয়েছে। চন্দন, এটা তো পুরো গ্রামে ছড়িয়ে গিয়েছে। এখন পুলিশ আসবে, কিন্তু তারা কি খুনিকে খুঁজে পাবে? রক্তের দাগ তো প্রায় মুছে গিয়েছে। পুলিশ তো আসবেই, কিন্তু লাশ খুঁজে পেলেও খুনিকে খুঁজে পাওয়া যাবে তো? খুনি যদি পালিয়ে যায়, সে তো খুব চালাক, তার চঞ্চল মনকে ধরতে পারবে। হ্যাঁ, খুনিকে খুঁজে বের করতেই হবে। গ্রামে এমন নৃশংসতা চলতে থাকলে তো আমরা কেউই শান্তিতে থাকতে পারবো না। আমাদের নিরাপত্তা কোথায়? কিন্তু আমার মনে আরো একটা সন্দেহ আসছে রঞ্জন। রঞ্জনকে কি কেউ কিছু বলেনি? সে তো কাল রাতে আলপথে সন্দীপকে দেখেছিল। সে কি খুনিকে দেখে ফেলেছিল? হে, এসব তুমি কি বলছো? রঞ্জন, তাকে তো কাল রাত থেকে কেউ দেখেনি। আর যতীন্দ্রও নিখোঁজ। হ্যাঁ, আমার খুব ভয় করছে। এক এক করে লাশ কে এমন করছে? চলো আমরা এখান থেকে যাই, পুলিশ আমাদেরও জেরা করতে পারে। কখন কি বিপদ হয় বলা যায় না, নিজেদের সাবধান থাকতে হবে। ঠিক বলেছ, বেশিক্ষণ এখানে থাকাটা ঠিক হবে না। এই ঘাটের পাশেই কিন্তু লাশ পাওয়া গিয়েছে। লাশ খুঁজে পাওয়া গেলেও সন্দীপ তখনও ধরা ছোঁয়ার বাইরে, আর লোভ আর পাপের পথে যেন কেবলই বিস্তৃত হচ্ছিল সে। আর তার প্রতিটি পদক্ষেপ এই গ্রামের সরল মানুষদের মনে ঢেলে দিচ্ছিল ভয় আর অবিশ্বাস, যা চন্দন আর রেনুর কথার মাঝেই ফুটে ওঠে। কবে হবে এই লাশের খেলার সমাপ্তি? সন্ধ্যা নেমে এসেছে কিছুক্ষণ আগেই। দিনের আলো নিভে গিয়েছে, কিন্তু গ্রামের মানুষের মনের আলো তখনও ফেরেনি। গ্রামের একমাত্র চায়ের দোকানের বেঞ্চে বসে আছেন রক্তিম। তার প্রিয় বন্ধু যতীন্দ্রকে কাল রাত থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই গভীর চিন্তায় সে মগ্ন। তার মস্তিষ্ক কেবল ঘিরে আছে তার বন্ধুর না ফেরার দুঃখে। সাথে রক্তিমের মনে তখন এক চাপা ভয় আর গভীর আশঙ্কা, কারণ আশেপাশে শুধুই লাশের রটনা। তার বন্ধুর লাশ সে কিছুতেই দেখতে পারবে না। আপনি কি যতীন্দ্রকে দেখেছেন? কাল রাত থেকে তার কোনো খোঁজ নেই। আমার তো খুব চিন্তা হচ্ছে, সে তো এমন ছিল না। যতীন্দ্র, কাল রাতে তো তাকে দেখেছি বটতলার দিকে যাচ্ছিল, কিন্তু তারপর আর দেখিনি। সে কি কোনো বিপদে পড়েছে? এই খুন খারাপির মাঝে সে কি নিরাপদ? এই গ্রামে তো আজকাল প্রায়ই লাশ পাওয়া যাচ্ছে। কালই তো সন্দীপের স্ত্রীর লাশ পাওয়া গেল। আপনি কি সব বলছেন? যতীন্দ্র তো ভালো মানুষ ছিল, তার কোনো শত্রুও নেই। কেন সে হারিয়ে যাবে? আপনার কোথাও একটা ভুল হচ্ছে। রক্তিম, যতীন্দ্রকার রাতে বটতলায় পাগল প্রান্তনের সাথে কথা বলছিল। আমি নিজের চোখে দেখেছি। প্রান্তন মনে হয় তাকে যেতে বারণ করেছিল, বলেছিল মৃত্যু তার দরজায়। যতীন্দ্র সেই কথা শোনেনি, আর প্রান্তন নাকি আগে থেকেই টের পায় যতীন্দ্র হয়তো কোনো ভয়ঙ্কর বিপদে পড়েছে। হয়তো সেও খুনের শিকার। আমার মনে হয় যতীন্দ্র হয়তো সন্দীপের খুনের রহস্য জানতে পেরেছিল, আর সেই কারণেই খুনি তাকে সরিয়ে দেয়। হয়তো আলপথে সেই খুনিকে দেখে ফেলেছিল। চুপ, এসব কথা এখানে বলা ঠিক নয়। পুলিশ যদি জানতে পারে তবে আমাদেরও জিজ্ঞাসাবাদ করবে। নিজেদের বাঁচাও, গ্রামের অবস্থা এখন ঠিক নেই, যে কোনো মুহূর্তে বিপদ ধেয়ে আসবে। পুলিশ তো যতীন্দ্রকে খুঁজছে না, আমি কি করব? আচ্ছা, আমার বন্ধু একজন পুলিশ আছে, আমি কি তাকে জানাবো?
অপেক্ষা করো, হয়তো সে নিজেই ফিরে আসবে। এখন এই গ্রাম নিরাপদ নয়, রহস্যের জাল ছড়িয়ে আছে। এই গ্রাম এখন শুধু ভয় আর রহস্য। আমার সন্দেহ হচ্ছে যে যতীন্দ্রকে খুন করা হয়েছে। রক্তিমের দুশ্চিন্তা বাড়তে থাকে। সে কিছুতেই তার প্রশ্নের উত্তর মেলাতে পারছে না। এই সব কিছুর পেছনে আসলে কে আছে? গ্রামের এই খুনের আবহ গ্রাস করে ফেলেছে তার বন্ধুকে। তার মনে তখন এক গভীর আশঙ্কা, যতীন্দ্র কি সত্যিই খুন হয়েছে? তার এই সন্দেহ কি তাকে পরবর্তী বিপদের দিকে ঠেলে দেবে? সেই ভয়ঙ্কর কালো রাত, আনন্দপুরের গ্রামের আকাশে এক ফালি চাঁদ, যা শুধু রহস্যের জন্ম দেয়। সন্দীপের উঠানে গল্পের আসরে বসেছেন সন্দীপ। সে তখন ভীষণ শান্ত, যেন তার ভয়কে সে চাপা দিয়েছে ঠান্ডা মস্তিষ্কে। উঠোনে বসে গল্প করছিল সন্দীপ আর তার বন্ধু গণেশ। তাদের পাশে একজন অচেনা লোক বসে আছেন, মুখ চাদরে ঢাকা। তার উপস্থিতি অস্বাভাবিকভাবে শান্ত এবং শীতল। তিনি নাকি নিজের জীবনের এক রহস্যময় গল্প বলবেন। তাদের আসর তখন ঘনিয়ে এসেছে, কিন্তু সেই অচেনা লোকটির উপস্থিতি সৃষ্টি করেছে এক অশুভ পরিবেশ। হ্যাঁ বলুন দাদা, আপনার গল্প শুনতে আমাদের খুব ভালো লাগছে। আপনি কে, মুখটা একটু খুলবেন না? আমাদের তো কৌতূহল আর মানাচ্ছে না। আমি কে সেটা পরে বলবো, আগে আমার গল্পটা শোন, একটু মন দিয়ে শোন। আমি একদিন গভীর রাতে বাড়ি ফিরছিলাম। হঠাৎ নদীর ঘাট থেকে একজনকে বস্তায় লাশ নিয়ে যেতে দেখলাম। প্রথমে ভয় পেলেও আমি পর্যবেক্ষণ করি সব। লাশ বস্তায়? তারপর আপনি কি তাকে ধরেছেন? আপনি কি পুলিশে খবর দিয়েছেন? ধরিনি, কিন্তু সেই ঘটনার পরদিন যখন গ্রামে লাশ ছড়িয়ে পড়ল, তখন আমার সন্দেহ হলো সেই লোকটাই আসলে খুনি। আমি তাকে অনুসরণ করলাম। রাতের বেলায় আমি তাকে খুঁজতে বের হলাম। ঘন অন্ধকারে আরো গভীরে আমি যেতে থাকি। তারপর কি দেখলেন? আপনি কি খুনিকে ধরতে পারলেন? সে কেমন দেখতে? ঠিক সেই মুহূর্তেই সন্দীপের বন্ধু গণেশ মাটি ছেড়ে উঠে দাঁড়ায়। তার মা তাকে জরুরি কাজের জন্য ডাক দেয়। সন্দীপের মনে ভয় আরও বেড়ে যায়। সে ঘামতে থাকে। দাদা, গল্পটা দারুণ, কিন্তু এবার আমার মা ডাক দিয়েছেন। আমাকে এখন একটু যেতে হবে। আমি না হয় কাল এসে বাকিটা শুনবো, কেমন? বিদায়। গণেশ চলে যায়। উঠানে শুধু সন্দীপ এবং চাদরে ঢাকা লোকটি বসে থাকে। নীরবতা ছেয়ে যায়। লোকটি ধীরে ধীরে মুখ থেকে চাদর খোলে। যা দেখা মাত্রই সন্দীপ নির্বাক হয়ে যায়। লোকটির কি বিভৎস মুখ, চোখে মনি নেই, মুখ থেকে লাল তাজা রক্ত গড়িয়ে পড়ছে, গলায় মুখে অসংখ্য কাটা দাগ। এসব কিছুই যেন সন্দীপের চেনা। তারপর সেই খুনি আমাকে পেছন থেকে আক্রমণ করে, আমাকেও খুন করে। এক কোপে আমার গলা আলাদা করে দেয়। তার মুখটা আমি দেখেছি,
তার মানে আপনি আপনি মৃত? না, তুমি ভুল করেছ। তুমি আমাকে মারতে পারোনি। আমি ফিরে এসেছি। আমি সেই যতীন্দ্র। তাহলে তাহলে কি আপনি যতীন্দ্র? আমি তোমায় মেরেছি। যতীন্দ্রের ভূত দ্রুত সন্দীপের গলা চেপে ধরে। সন্দীপ নিজের প্রাণ বাঁচিয়ে পালাতে চায়, কিন্তু তার পা যেন থরথর করে কাঁপছে ভয়ে। আমাকে মেরে তুই ভেবেছিলি শান্তি পাবি? তোর পাপের শাস্তি এটাই। মর এবার তুই। না না, আমাকে আমাকে ক্ষমা করুন। সেই রাতে সন্দীপেরও করুণ পরিণতি হলো। সন্দীপ যাকে খুন করেছিল সেই যতীন্দ্রের ভূত তার সামনে। তার লোভ আর তার পাপ তাকে শেষ করে দেয়। অলন্দপুরের গল্পের আসর সেদিনই শেষ হলো এক ভয়ঙ্কর সত্য নিয়ে। সেই থেকে গ্রামের লোকে বলে, আলপথের ঝোপে এখনো যতীন্দ্রের আত্মা ঘুরে বেড়ায়। খুনিদের ধরার জন্য অলন্দপুর যেন সেই ভয়ঙ্কর গল্পের নীরব সাক্ষী।